সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যা আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী নাজিব তারেকের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস ফাসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী পাবে সামান্য কি তার দেখা। বিকাল ৩টা থেকে রাত ৯টায় এই সময় প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। মোহাম্মদপুর আজিজ মহল্লার স্টুডিও 6x6 অনুষ্ঠিত হচ্ছে ফারহানা আফরোজ বাপ্পি ও নাজিব তারেকের যৌথ চিত্রকলা প্রদর্শনী নির্মাণ। বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১৫ মে পর্যন্ত। উত্তরার গ্যালারি ঘায়ে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৮ মে পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস সেন্টার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা এই সময় প্রদর্শনী চলবে ১ জুন পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিয়ে কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত ৮টা ২০ মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আগে বলো, তুমি এগ্রি করবে? আচ্ছা, আগে না শুনে কিভাবে বলবো এগ্রি করব কি করব না? প্লিজ বলো না। আচ্ছা শুনি, বলো। মানে আমি তো অফিসিয়াল ট্যুরে দেশে বাইরে যাচ্ছি, ভাবলাম যে আমার অফিসিয়াল কাজটা শেষ হয়ে গেলে তুমি আমার সাথে জয়েন করতে পারো। ২-৪ দিন আমরা বাইরে বেরোলাম। হতে পারে। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭। আজকে আমরা যে ডিশটা বানাবো, দ্য নেম অফ দ্য ডিশ ইজ সুশি প্লেটার। রাত ৯টা ৪০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য ট্র্যাপ। প্রতিনিয়ত নিষ্পিস করে ইস্পিস করে, সেহেতু আমরা নিজেরাই নিজেদের পকেট মারিব। দাদু, তুমি এখন পরে একটু ভুলিয়ে গেছো। পরে একটু ভুলিয়ে যাওয়া তোমার লাগে জরুরি। ওই নিজেকেও পকেট মারতে যাইয়েই যদি তুমি ধরা খাও, তাহলে কি হবে? শাস্তি হবে। কি শাস্তি? কান ধরিয়ে দাঁড়াই থাকতে হবে। তোমার সময়সীমা ১০ মিনিট। রাত ১১টা ৩০ মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতা অনুষ্ঠান মিউজিক জ্যাম। রাত ১২টা ১০ মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। মোহাম্মদপুর আজিজ মহল্লার স্টুডিও 6x6 অনুষ্ঠিত হচ্ছে ফারহানা আফরোজ বাপ্পি ও নাজিব তারেকের যৌথ চিত্রকলা প্রদর্শনী নির্মাণ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাজিব তারেক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি, ভালো আছি। ৬ তারিখ থেকে শুরু হয়েছে ফারহানা আফরোজ এবং আপনার একটি যৌথ চিত্র প্রদর্শনী নির্মাণ, যেটা আপনার ১৫ তারিখ পর্যন্ত চলবে। তো প্রথমেই জানতে চাচ্ছি সেই প্রদর্শনীর এখন কি অবস্থা, কেমন চলছে? উদ্বোধনের দিন তো খুবই চমৎকার। আমরা আনএক্সপেক্টেডলি মানে প্রচুর দর্শক পেয়েছি, আমরা এত আশা করি নাই। আর আমাদের উদ্বোধন করেছেন আমাদের দুই প্রিয় শিক্ষক আবুল বার কালভি এবং সৈয়দ আইজুল হক মাসুম।
এটি একদম খুবই সাধারণ ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা, কারণ আমাদের এই স্টুডিওটি আসলে গ্যালারি ওই অর্থে যে প্রচলিত গ্যালারি সে নয়, এটি হচ্ছে আমার স্টুডিও। তো সেই স্টুডিওরই একটি অংশ হচ্ছে আমরা এই প্রদর্শনীর জন্য আসলে করেছি। খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের বাইরেও প্রচুর দর্শক সেদিন উপস্থিত হন এবং সবাই খুব মজা পেয়েছেন পুরো আয়োজনটি দেখে। এটি আমাদের কাছে খুব একটি বড় পাওয়া আর কি। অবশ্যই আয়োজন এবং অন্যান্য মিলে একটি ভিন্ন স্বাদের পাওয়ার কারণেই তারা এক ধরনের মজা পেয়েছেন। তো এই পর্যন্তই, আজকে কি হবে জানি না। তো মোটামুটি ভালো রেসপন্স হবে, আমরাও সেটা আশা করছি। আচ্ছা, এই প্রদর্শনীর আপনারা যে বিষয়টা ঠিক করেছেন নির্মাণ, এই নির্মাণটা বলতে কি বোঝা যাচ্ছে, এটার বিশেষত্বটা কি সেটা একটু জানি। নির্মাণ বা কনস্ট্রাকশন, জি, আসলে ব্যাপারটি শুরু হয়েছিল ওই বাড়িটি যখন আমরা বানাচ্ছি আমি, তখন আমি ওই বাড়ি বানানো চলছে, মিস্ত্রিরা কাজ করছে, আমি এক ধরনের ওই দেখাশোনার দায়িত্বে থাকলে যেটা হয় এক ধরনের অবসর, মানে বেকার বসে থাকা। তো শিল্পী মানুষ যেটা হয় ড্রয়িং করতে থাকি বা এরকম। তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে যে জিনিসগুলি আছে পড়ে আছে, কাগজ, সিমেন্ট, বালু ইত্যাদি নিয়ে কিছু কাজ করা যায় কিনা। আচ্ছা, তো এটাই করতে করতেই মনে হলো যে এই সিরিজটির নাম দেওয়া যাবে নির্মাণ। আচ্ছা, এরপর তো 2 বছর আগে আমরা এই নির্মাণটি শেষ হয়ে গেল। এরপরে আমি প্রথম স্টুডিওতে আমার টিচারদের এবং বন্ধুদেরকে যখন দাওয়াত দিয়ে বললাম যে আসো দেখো কিছু কাজ, তখন আমার বন্ধুরা এবং টিচাররা এই কাজগুলিকে খুব পছন্দ করলেন। তো বললেন যে তাড়াতাড়ি দ্রুত একটা শো করে ফেলো আর কি এটা দিয়ে। তো এই শোটি করার হয়নি। এরপরে যেটা হচ্ছে যে আমার ওয়াইফ ফারহানা আফরোজ, সেও দীর্ঘদিন ছবি আঁকা থেকে দূরে ছিল আর কি। আচ্ছা, আমাদের 3 তলার স্টুডিও, মানে বাড়ি স্টুডিও 3 তলার গ্রাউন্ড ফ্লোরটি ছিল, সে ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড বুটিক্স বিজনেসের সঙ্গে যুক্ত ছিল। তো সে এই বুটিক বিজনেসটি কন্টিনিউ করবে কি করবে না সেরকম একটি প্রসঙ্গ আসলো আর কি। আমি তাকে বললাম যে অনেক অনেক লড়াই হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, বাদ দাও সব কিছু। হ্যাঁ, চারুকলায় পড়েছি আমি, যেমন সব কিছু ছেড়ে দিয়ে তুমিও সব ছেড়ে দিয়ে চলো আমরা দুজন মিলে আঁকাআঁকি শুরু করি। এর মধ্যে তারা আবার হচ্ছে তাদের ক্লাসমেটরা মিলে একটি গ্রুপ এক্সিবিশন করলো চারুকলায়, এবং একদম 13 জন মেয়ে আর কি। এবং ওই এক্সিবিশনটি করার পরে এক ধরনের আর্ট সার্কিটে এবং মিডিয়াতেও মোটামুটি একটা বেশ হইচই হলো। মানে এটা একটা 13টা মেয়ে একই ক্লাস, একই বয়সের, একই ক্লাসের, খুবই কালারফুল একটা শো আর কি, সব মিলিয়ে কালারফুল পেন্টিংস অ্যান্ড দেয়ার কস্টিউমস। তো এটা বেশ আলোচিত হলো, এবং তারপরে তারা বিভিন্ন সময় তাদের বিভিন্ন জন, আমি বিশেষত আমার ওয়াইফও বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক আয়োজন থেকে আমন্ত্রণ পাওয়া শুরু হলো। তখন আমি তাকে বললাম যে দেখো তুমি কাজ করেছো, কাজটা ভালোই লোকজনের পছন্দ হয়েছে, দেখো তোমাকে আমন্ত্রণও জানাচ্ছে, সো ওই বুটিক বিজনেস বন্ধ করো আর কি, এটা কন্টিনিউ করো, এদিকে আসো আর কি। তো এটা যখন চলছে তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে তার যে নিচে গ্রাউন্ড ফ্লোরটিতে তার যে ডিজাইন। তাহলে আপনাদের দুজনের হচ্ছে ফার্স্ট এক্সিবিশন কি বলা যায় এটা নির্মাণ? হ্যাঁ। আচ্ছা, তো নির্মাণে তাহলে কতটি ছবি আছে এবং কোন মাধ্যমে ছবিগুলো? 19টি ছবি আছে। ফারহানা আফরোজের গুলি হচ্ছে অ্যাক্রিলিকে ক্যানভাসে, আচ্ছা, আমার গুলি হচ্ছে মিক্স মিডিয়া, আচ্ছা আচ্ছা, মিশ্র মাধ্যম। প্রথমে আমি হচ্ছে আসলে ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করে বসে থাকি আর কি। এরপরে আমার মেয়ে আমাকে বললো বাবা তুমি একা শো করবা? আলাম না, আমি তো ওয়েট করছি তোর মা কখন বলে আমিও করবো, দুজন মিলে। হ্যাঁ, ওই বললো হ্যাঁ আমি করতে চাই, চলো দুজন মিলেই করি। গুড, তাহলে কি হবে, তার নামটা থাক নির্মাণ, কারণ যে কোনো নির্মাণ একা হয় না। এই নির্মাণে আপনি বললেন আপনাদের ওখানে বাসা যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল সেগুলো দেখে আপনার এই নির্মাণের কথা মনে হয়েছে। ছবিগুলো কি এরকম যে কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম, বা নির্মাণগুলো ছবিতে কিভাবে ফুটে ওঠে? আমার কাজের মধ্যে বিষয়গুলি কিছু আছে, আচ্ছা, ফারহানার কাজের মধ্যে ওই সন্ধানটি আছে, মানে তার যে সে যে আসলে এত বছর পরে কাজ ছবি আঁকা শুরু করেছে, ফলে তার নিজেকে সন্ধানের একটি বিষয় আছে তার কাজের মধ্যে। তার কাজটিকে আমি যেভাবে করছি সেটা হচ্ছে যে আমরা নারীর যে প্রাত্যহিকতার যে বিষয়গুলি, রিপিটেশনস, কন্টিনিউয়াস একটা রিপিটেশনসের ব্যাপার থাকে। তো তার কাজের পুরো বিষয়ের মধ্যে এটা আধুনিকতম অন্যতম শিল্প ধারা যেটি অপ আর্ট, অর্থাৎ অপটিক্যাল ইলিউশনস। আমরা যদি ধরো বনের দিকে তাকাই আমরা দেখব কি সার গাছ, হ্যাঁ, পাহাড়ের দিকে যখন তাকাবো আমরা তখন দেখব সার পাহাড়, হ্যাঁ,
ধান ক্ষেতে যদি তাকাই যে ধান ক্ষেত এই যে রিপিটেশন, এই রিপিটেশনের যে ছন্দময়তা, যে বিউটি, হ্যাঁ। আবার এই যে বছরের পর আমরা যদি ধরে নিই, মানে যদি আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে ধরে নিই, আমরা বলি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদেরকে গার্হস্থ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে। হাজার হাজার বছর ধরে নারীরা এই গার্হস্থ্যের মধ্যে বাস করেও এর প্রতিবাদ করছে না কেন? যদি ব্যাপারটির মধ্যে কোনো বিউটি না থাকে, কোনো সৌন্দর্য না থাকে। এটির মধ্যে একটা বিউটি আছে, একটা সৌন্দর্য আছে, প্রাত্যহিকতার সৌন্দর্য। হ্যাঁ, তো এই বিষয়গুলি তার মধ্যে কাজ করছে। সে এর মধ্যে যেহেতু যে বললাম যে সে বুটিকের সঙ্গে যুক্ত ছিল, সো বুটিকও হচ্ছে একটা শাড়ি বা একটা জামায় যেটা হয় কি নকশার রিপিটেশনস থাকে, ওই সবগুলি মিলেই তার কাজ হচ্ছে। আচ্ছা, তো নির্মাণের গল্প তো আমরা শুনলাম, মাত্র শুরু হয়েছে, সময় আছে, এখনো রেসপন্স অনেক ভালো পাবেন আশা করছি। এবার আপনার যে নিজস্ব স্টুডিও আছে, স্টুডিও 6x6, সেটার নির্মাণের গল্পটা একটু জানতে চাচ্ছি, কবে থেকে বা কিভাবে সেটা তৈরি হলো? এটাও যদি বললাম যে 2011 সালে আমি ওই যে জব ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দিলাম। তখন আমি বাস করতাম হচ্ছে, তখন আমার বাসাটি ছিল জাপান গার্ডেন সিটিতে। তো আমার বিশাল বাসা। তো ছবি আগে যখন শুরু করলাম তখন আমার ওয়াইফ স্বাভাবিকভাবেই তুমি প্রদর্শনী করো, এটা চলছে। তখন আমি বললাম যে দেখো এই প্রদর্শনী, এখন গ্যালারি, লোকজনের সঙ্গে কথা বলা, এ করা, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ওরা রাজি হবে কি হবে না, কবে ডেট দিবে না দিবে, তো এত হ্যাজার্টে যেতে পারবো না, বরঞ্চ হচ্ছে বন্ধু বান্ধবদেরকে ডাক দিই স্টুডিওতেই। হ্যাঁ, তো আমাকে বললো যে এটা কেমন কথা। আমি বললাম যে হ্যাঁ দেখো, ইউরোপ আমেরিকা বা এটাই হচ্ছে প্র্যাকটিস, আমাদের এখানেই হচ্ছে আমরা আসলে ব্যাপারটাকে কখনোই করি নাই। তো প্রথমে আমি সেখানেই হচ্ছে আমার বাসার দুটো রুমকে আমি ছবি ঝোলানোর, তখন স্টুডিও 6x6 না তখনও হয়নি, এটা করলাম। এরপরই হচ্ছে আমাদের এটি হচ্ছে আমার মানে আমার ওয়াইফের তার পিতার সূত্রে পাওয়া আর আচ্ছা, নিজস্ব যে বাসার কথা বললেন আপনি, ঠিক আছে। ও তখনই প্রশ্ন আসলো যে ওটার কনস্ট্রাকশন আমরা করব। স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের এখানে বাড়ি বানানোর ক্ষেত্রে যে প্রসঙ্গটা আসে যে বাড়ি বানাবো, পাঁচতলা ভাড়া দিব, ইত্যাদি ইত্যাদি। তা আমি ওকে বললাম যে দেখো 40-45 বছর পার করে ফেলেছি, বাংলাদেশের গড় অনুযায়ী বাঁচবো আর 15-20 বছর, হ্যাঁ, এর চেয়ে একটু বেশি বাঁচবো কি কম বাঁচবো সেটা পরের হিসাব, কিন্তু গড় অনুযায়ী বাঁচবোই। তো আমরা এই সময়টাকে একটু এনজয় করি, হ্যাঁ, আমরা একটু কাজ করি নিজেদের মতোই। এই আমরা তখন হচ্ছে বাড়িটাকে বানানোর সময় আমরা একটা ওইভাবে প্ল্যান করে বানালাম যে আমরা থাকবো, উপরে আমার স্টুডিও, কাজের জায়গা হবে, পাশে একটা আড্ডা স্পেস হবে যেখানে আমরা খোলা আকাশের নিচে আড্ডা মারবো। এইভাবে পুরো ব্যাপারটাকে করা হলো। এবং ওই স্টুডিওতে হওয়ার পরেই আমরা কনস্ট্রাকশনটি শেষ হওয়ার পরেই আমরা প্রথমে যেটা করলাম, আমাদের নিয়মিতই হতো ওখানে শিল্প আড্ডা, ওই আড্ডা স্পেসে প্রতি মাসে একটা, সেখানে কবিতা পাঠ হতো, সেখানে কবিতা বিষয়ক আলোচনা হতো, সাহিত্য বিষয়ক আলোচনা হতো, চিত্রকলা ভাস্কর্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এমনকি মানে শিল্পীদের একটা আড্ডা থাকে এবং বিষয়বস্তু তো বিভিন্ন ধরনেরই থাকছে সেরকম। মানে এখানে শিল্পী বলতে হচ্ছে পুরো, যেমন হচ্ছে তপন বাগচি হচ্ছে, তিনি একজন গীতিকার হিসেবে তার এক্সপিরিয়েন্স আলোচনা করেছেন। ফরিদ কবির আলোচনা করেছেন কবিতা, তার জীবনী, এই যে তার যে বই বেরিয়েছে আত্মজীবনী, সেই আত্মজীবনী নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ বিচিত্র বিষয় নিয়ে আমরা শিল্প সাহিত্য বিষয়ক আলোচনা করেছি। আরও যেটা হচ্ছে যেহেতু একটু ওপেন, আমি আমার বাসার আশেপাশের অনেক তরুণ ছেলেমেয়েদেরকে বিষয়ে উৎসাহ হচ্ছে, হ্যাঁ, মানে তারাও এক ধরনের ওপেনিং এরিয়া। এখন পর্যন্ত প্রদর্শনী হয়েছে কয়টা আপনাদের এই স্টুডিওতে? আমার এটা নিয়ে এখানে ছবির প্রেজেন্টেশন হচ্ছে, উপস্থাপন হচ্ছে, এটা চতুর্থ আর কি। আচ্ছা, আবার ফর্মালি প্রদর্শনী হিসাবে যদি বলে তাহলে এটাই প্রথম। এখন পর্যন্ত অনেক কিছু শুনলাম, আপনি বললেন অনেক বছর ধরে কাজ করেছেন, এখন একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছেন, তবু আরো সামনের পরিকল্পনা কি আছে এই আর্ট শিল্পকে নিয়ে? আমি এখন আসলে দুটি পয়েন্টে নিজেকে করতে চাচ্ছি, হচ্ছে আঁকাআঁকি। আর আঁকাআঁকির প্রশ্নেই আমাকে লেখাপড়াটা হচ্ছে আমার একেবারে, বই পড়াটি হচ্ছে আমার একেবারে, আমি যেমন আমার ওয়াইফকে বলেছিলাম আঁকবো এটাও বলছি না, বই পড়বো। হ্যাঁ, ঠিক আছে। আমি ওই বই পড়তে যেয়ে যেটা হচ্ছে ফেসবুকে কিছু টুকটাক লিখি। এখন অনেকে বলছেন নাজিব ভাই যা ফেসবুকে যা লিখেছেন আপনার স্ট্যাটাসগুলি দিয়ে একটি বই হোক, হ্যাঁ, ঠিক আছে। তো এটা বলার পরে ভাবলাম যে আচ্ছা শুধু স্ট্যাটাস দিয়ে হবে কেন, তখন ছোট ছোট ব্লগও লিখছি। তো আমি এখন হচ্ছে আসলে এই আঁকাআঁকি আর এই লেখাপড়ার মধ্যে থাকতে চাই। আচ্ছা, তো কথা বলে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর আমরা গল্প করছিলাম, কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সকলকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।